বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশের তৈরি পোশাক খাতে আবারও অস্থিরতা। মজুরি সমস্যার সমাধানের জন্য শ্রমিকরা রাজপথে। গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন ফ্যাক্টরিতে ভাঙচুরের ঘটনা ঘটেছে, আন্দোলন আছে, শ্রমিকরা রাজপথে আছে। রাজপথও নানা রকমের প্রতিবন্ধকতা তৈরি করছে এবং এখন পর্যন্ত গতকালকেও ঢাকার আশেপাশে বেশ কিছু ঘটনা ঘটেছে। এই সমস্যার সমাধান অনেকদিন ধরেই হচ্ছে না। আমরা বহু বছর গত কয়েক বছর ধরেই এই মাঝে মধ্যে এই বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে এবং আজকে আমরা কথা বলবার জন্য আমার আজকের অতিথি বাংলাদেশের গার্মেন্টস মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমের সহসভাপতি মোহাম্মদ নাসির আমার বায় বসা। আমার ডান পাশে বসা রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম হোসেন এবং তারপরে রয়েছেন নাজমা আক্তার, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেত্রী। স্বাগত আপনাদের তিনজনকে স্টুডিওতে। আমি একটু মিস্টার মোহাম্মদ নাসির আপনার কাছে শুনতে চাইব যে গার্মেন্টস শ্রমিকদের মজুরি সমস্যার সমাধান কেন হচ্ছে না আসলে। আমার যতদূর মনে পড়ে এই কম্বিনেশনের আগেও আমরা একবার বসছিলাম ডক্টর গোলাম মোয়াজ্জেমের একটা রিপোর্টের প্রেক্ষিতে, তোমাদের একটা গবেষণার প্রেক্ষিতে। ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা হচ্ছে ন্যূনতম মজুরি বোর্ড, সেখানে মালিক, শ্রমিক, সরকার নিরপেক্ষ সদস্য বসে একটা ন্যূনতম মজুরি ফিক্স করেছে, যার একটা প্রজ্ঞাপন করেছে সরকার 25শে নভেম্বর 2018-তে। তার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তীতে দেখলাম ডিসেম্বর মাসে, তখন কিন্তু এই বেতন পেমেন্ট করার বিষয়টা আসে নাই। ডিসেম্বরেই আপনার বিভিন্ন রকমের গুজব ছড়িয়ে তখন ফ্যাক্টরিগুলোতে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে, কর্মবিরতি করা হয়েছে ইলেকশনের পূর্বে। একটা পর্যায়ে বিভিন্নভাবে সেটা বন্ধ হলো। আপনার ইলেকশনের পরে 6 তারিখ থেকে আবার বিভিন্ন ফ্যাক্টরিতে এই ন্যূনতম মজুরিকে ইস্যু করে আবার অনেক গ্রেডে বেতন কমিয়ে দেওয়া হয়েছে, বেসিক কমিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন রকমের কথা বলে দেখা যাচ্ছে তারা ফ্যাক্টরিতে ভাঙচুর করছে, রোড ব্লক করছে এবং কিছু কিছু ক্ষেত্রে অগ্নিসংযোগ করছে। এই ধরনের ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, যেটা কোনোভাবেই একটা সেক্টরের জন্য ভালো না। পরবর্তীতে আমরা সরকার সাথে জানুয়ারি আপনার মন্ত্রিসভা শপথ নেওয়ার পরে 8 জানুয়ারি নবনির্বাচিত মাননীয় বাণিজ্য মন্ত্রী, শ্রম প্রতিমন্ত্রীর নেতৃত্বে আমরা একটা মিটিংয়ে বসলাম। সেখান থেকে একটা ডিসিশন আসলো, শ্রমিক পক্ষের 5 জন, মালিক পক্ষের 5 জন এবং 2 জন সচিবের নেতৃত্বে একটা কমিটি হবে। সেই কমিটি বিচার বিশ্লেষণ করে দেখবে কোনো গ্রেডে কোনো সমস্যা আছে কিনা, যদি থাকে সেটাকে অ্যাড্রেস করা হবে। সেখানে প্রায় 40 জনের মতো শ্রমিক নেতা উপস্থিত ছিলেন এবং তারাও বক্তব্য রাখলেন শ্রমিকদেরকে উদ্দেশ্য করে। তারা বললেন কাজে যোগদান করার জন্য। পরবর্তীতে আমরা দেখলাম 9 তারিখে সেটা আরও বাড়লো, ভাঙচুরটা আরও বাড়লো এবং বিভিন্ন ফ্যাক্টরিতে কর্মবিরতি শুরু করলো, অনেক জায়গায় বসে রইলো। আবার এমনও আছে একটা ফ্যাক্টরিতে লাঞ্চ পর্যন্ত কাজ করেছে, লাঞ্চের পরে আবার এসে বলতেছে আমাদের বেতনও নিয়েছে, বলতেছে ওই ফ্যাক্টরিতে বেতনটা বেশি দেওয়া হয়েছে। এভাবে বিভিন্নভাবে আপনার ফ্যাক্টরিগুলি বন্ধ করা হচ্ছে। তারপর বৃহস্পতিবারও সেই কর্মকাণ্ড চললো। আজকেও অনির্ধারিতভাবে মিটিং করা হয়েছে সরকারের পক্ষ থেকে এবং আগামীকালও একটা নির্ধারিত মিটিং রয়েছে। আজকে তো রোববারে ত্রিপক্ষীয় বৈঠক, আগামীকালকে যে মিটিংটা আছে আমরা আশা করি হয়তো সেখান থেকে একটা আউটপুট আমরা পেতে পারি। আমরা প্রথম থেকে যে বিষয়টা বলেছি, এখানে একটু ভিতরে বিষয়টা বলা খুব দরকার বলে আমি মনে করি। বাংলাদেশে 2006-2010-এ ন্যূনতম মজুরি ইমপ্লিমেন্ট হয়েছে, কিন্তু 2013 সালে যে ন্যূনতম মজুরিটা হয়েছে সেখানে শ্রম আইনে একটা বিধান রাখা হয়েছে, প্রতি বছর 5% করে আপনার ইনক্রিমেন্ট হবে। এবং আরেকটা বিধান রাখা হয়েছে, আপনার 2টো উৎসব বোনাসকে ম্যান্ডেটরি করা হয়েছে। আমরা অতীতে দেখেছি বিভিন্ন সময়ে উৎসব বোনাসকে নিয়েও কিন্তু শ্রম অসন্তোষ আমরা পরিলক্ষিত হয়েছে। তো সেই জায়গাটায় আপনার 2013 সালে যেখানে 5,300 টাকা ছিল ন্যূনতম মজুরি, 2018 সালে সেটা হচ্ছে 8,000 টাকা। মাঝখানে যে 4টা বছর যে 5% করে ইনক্রিমেন্ট হয়েছে, সেই টাকাটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে 8,000 টাকা হবে।
2013 এবং 2018 5 বছরের 51% ইনক্রিমেন্ট হয়েছে ন্যূনতম মজুরি। সেই জায়গাটা যেহেতু নতুনভাবে এসছে, আমরা করেছি মিড লেভেল ম্যানেজমেন্ট যারা ফ্যাক্টরিতে এইচআর অ্যাকাউন্ট সেকশনের দায়িত্বপ্রাপ্ত, তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি, তারা যেন জিনিসটাকে ভালোভাবে বুঝতে পারে। তারপরে আমরা আমাদের মালিকদের সাথে আপনার ভিউ এক্সচেঞ্জ মিটিং করেছি, তাদেরকে বুঝিয়েছি হয়তো যেহেতু এই বিষয়টা নতুনভাবে আপনার সংযোজিত হয়েছে, এটা নিয়ে কোনো সমস্যা যেন না আসে, কোনো জায়গায় যদি কারো কোনোভাবে বেসিক কিছুটা হলেও কমে সেটা যেন বাড়িয়ে দেওয়া হয়। এবং আমরা বারবার ফ্যাক্টরি লেভেলে শ্রমিক নেতৃবৃন্দকে বলেছি যদি কোনো জায়গায় কোনো সমস্যা আসে সেটা ফ্যাক্টরি লেভেলে সমাধান করা হবে ওই গ্রেডে, সেখানে যদি না হয় বিজিএমইতে আমরা করব, বিজিএমে যদি না হয় সেটা শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ে এই সমস্যাটা সমাধান করা হবে। কিন্তু আমরা দেখলাম সেটা কোনোভাবেই এই ভ্যান্ডালিজমটা বন্ধ হলো না, বরঞ্চ আজকে অনেকগুলো ভালো ভালো ফ্যাক্টরি আসলে এলাকায় ভাঙচুর করা হয়েছে, তছনছ করা হয়েছে তাদের ফ্যাক্টরিগুলো। কারা কী উদ্দেশ্যে এই কাজগুলি করছে আমরা বুঝতে পারছি না। আসবো আবার আপনার কাছে। নাজমা আক্তার, একটু বলবেন যে আসলে শ্রমিকদের অভিযোগ কি? এবং এখানে বিজিএমই সভাপতি সিদ্দিকুর রহমান বলছেন যে আন্দোলনের পেছনে দেশি বিদেশি নানা রকমের উস্কানি রয়েছে। কি সেই উস্কানি যাতে করে আপনারা এখন রাজপথে এরকম ভাঙচুর করছেন, যেটি মিস্টার নাসিরও বললেন? ধন্যবাদ। আসলে যেটা হয়েছে যে আমাদের ধরেন যে আমাদের 12 বছর গার্মেন্টস সেক্টরের ন্যূনতম মজুরি ছিলই না, এবং 2006 সালে কিন্তু শ্রমিকদের আন্দোলন এবং তাদের জীবন দিয়ে কিন্তু একটা মজুরি বোর্ড গঠন করা হয়েছিল। তো সেই সময় আমাদের মজুরি 930 টাকা থেকে 1662 টাকা হলো। তারপরে আমাদের আবার 2010 সালে 3000 টাকা হলো। তারপরে 2013-তে আবার আমাদের 5300 হলো। এরপরে আমরা এই গত নভেম্বরে আমাদের 8000 টাকা ন্যূনতম মজুরি করা হলো। এই ন্যূনতম মজুরি করার পিছনে বিজিএমইকে আমরা অবশ্যই অভিনন্দন দিব, কারণ 2016 সালে একটা শ্রমিক অসন্তোষ হওয়ার পরে যখন তাদের সাথে পর্যায়ক্রমে আমরা বিভিন্ন আলাপ আলোচনা করছি, ওই সময় আমাদের কাছ থেকে একটা পরামর্শ চাইছিল যে কি করলে আসলে আমরা কি করতে পারি। তো একটা বিষয় হলো যে আমরা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর একটা রপ্তানি শিল্প হলো গার্মেন্টস। সেইখানে আমরা যদি মজুরির দিক থেকে দেখতে চাই, আমাদের যে দেশগুলো আমাদের প্রতিদ্বন্দ্বী আছে সবচাইতে আমাদের মজুরি কিন্তু কমই ছিল, কারণ আমাদের তখন মজুরি ছিল 68 ইউএসডি। তারপরে 2018 সালেও কিন্তু আমাদের 95 ইউএসডি হইল। তো এখন যেটা হয়েছে যে মজুরি হয়েছে, সবকিছু হয়েছে, সেইখানে সবচেয়ে বড় সমস্যা হলো যে 2006 সালে যে মজুরিটা হয়েছিল 1662 টাকা 50 পয়সা, সেখানে শ্রমিকদের মূল মজুরি ছিল 1100 টাকা। তার মানে তার বেসিক স্যালারিটা ছিল 70% মতো। এরপরে পর্যায়ক্রমে আপনার 2013 সালে এটাকে করা হইলো 57.8 মানে 58%। এইবার এটাকে চলে আসছে 51%-তে। এখন এই যে মূল মজুরির জায়গাটা যখন কমে যায়, তখন কিন্তু আমাদের দেশের শ্রমিকদের, যেহেতু এইটা একটা শ্রমঘন শিল্প, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা মানে বিষয়, এবং এখানে নারীর কর্মক্ষমতায়ন অনেক বিষয়গুলাই কিন্তু আছে। কিন্তু সবচাইতে বড় বিষয়টা হয়ে গেছে যে যেহেতু মজুরিটা আমাদের কম, সেই ক্ষেত্রে আমাদের ওভারটাইম বা কিন্তু করে খেতে হয়, এবং আজকে বোনাস বা অন্যান্য সুবিধাই কিন্তু আমার মূল মজুরি থেকে আসে। তো এইটা একটা কমে গেছে, এবং এই যে গ্রেডগুলা হয়েছে সেই গ্রেডেও কিন্তু এই সঠিকভাবে এখানে আপনার জাস্টিফাইটা হয় নাই। এরপরে 13 সালে একটা বিষয় হয়েছিল যে মজুরি প্রতি বছর 5% করে ইনক্রিজ হবে। তো সেইখানে সেই ইনক্রিজটা যেটা হওয়ার কথা ছিল সেটা এই বছর ওয়ার্কাররা পেয়ে আসছে, এই বছর এটা পাবে, কিন্তু সেটাও এখানে হয় নাই। ইভেন ফ্যাক্টরিগুলা অনেক জায়গায়, অনেক ফ্যাক্টরি ম্যানেজমেন্ট ভালোভাবে এক্সপ্লেন করছে, বা আরও তাদেরকে যেই জায়গায় সমস্যাগুলো আছে সেগুলো সংশোধন করার চেষ্টা করতেছে। আবার অনেক জায়গায় আছে মালিকরা সঠিকভাবে এটাকে এক্সপ্লেনই করতে পারে নাই যে এই মজুরিটা কিভাবে হবে বা কি। আবার অনেক ফ্যাক্টরির মালিক পক্ষ বলছে, যেমন কিছুদিন আগে এই শ্রম অসন্তোষের কারণে সরকার ইলেকশনের আগেও মাননীয় শ্রমমন্ত্রী বলছিলেন যে আমরা ইলেকশনের পরে
আলাপ আলোচনা করে বিষয়টা সমাধান করব। তারপরে আবার গত 8 তারিখে যে মিটিংটা হলো যে 1 মাসের মধ্যে আমরা একটা সমস্যা যদি থাকে সেগুলো আমরা বিশ্লেষণ করে সমাধান করব। তো অনেক ক্ষেত্রে মালিক পক্ষ বলছে ওই যে সরকার 1 মাস পরেও বেতন বাড়িয়ে দিবে। তো এই যে ওয়ার্কারও ভাবতেছে যে হয়তো আরো বেতন বাড়বে, এই যে যোগাযোগ ব্যবস্থা, এই যে কথাবার্তাগুলো যে সঠিকভাবেই হচ্ছে না, এইটা একটা বিষয়। আর সবচাইতে বড় সমস্যা, হ্যাঁ, আজকে যে অবস্থাটা গার্মেন্টস শিল্পে অবস্থান করতেছে, এটা আসলে আমার মালিক পক্ষ কারোই কাম্য না। কারণ একজন শ্রমিক প্রতিনিধি হিসাবে এই যে জিনিসগুলা হচ্ছে, এটা দায়ভার আমার ঘাড়ে আসে, মালিকদেরও অনেক গাফিলতি আছে। সবকিছু মিলায় কিন্তু একটা অস্থির অবস্থায় এইখানে শুধুই যে শ্রমিকরা আন্দোলন করতেছে বা শ্রমিকরাই ঝামেলা করতেছে এটা পুরোটাই না। কারণ এর মাঝখানে বিদেশি শক্তি এই ধরনের কোনো কিছু না, বাট এইখানে পলিটিক্স একটা জড়িত আছে, এটা আমরা বলতে পারি। রাজনীতি, পলিটিক্স বা ইয়েতে হতে পারে যে তারা ভাঙচুর বা যে শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট না, কারণ ভাঙচুর, গাড়ি ভাঙা, এটা সরকার বের করবে, সরকারের গোয়েন্দা সংস্থা। বাট শ্রমিকরা ইলেকশনের আগে কিন্তু আন্দোলন করছে, আপনারা কারখানায় বসেছিল, তারা বেরিয়ে গেছে, কাজ করে নাই, একটা ইয়ের মধ্যে ছিল। এখন যে বিষয়টা হয়েছে যে এই মালিক পক্ষর এই যে শ্রমিকদের যে মজুরিটা, আসলে শ্রমিক যদি বেশি মজুরি পায়, শ্রমিক যদি বেশি সুবিধা পায়, এটা কিন্তু ফ্যাক্টরির জন্য কিন্তু উন্নয়ন। কারণ আজকে আপনি একটা অটো মেশিন কিনতেছেন কোটি কোটি টাকা দিয়ে, অনেক কিছু করতেছেন, কিন্তু একটা শ্রমিকের জীবনযাত্রার মানটা দিন দিন যদি চ্যালেঞ্জ হয়ে যায়। একটা ওয়ার্কার বললো যে আমার বেতন বাড়ছে 1700 টাকা, কিন্তু আমি বাড়ি ভাড়া আবার 1000 টাকা বেড়ে গেছে। বিষয়গুলো না, এই যে রাষ্ট্রের বা ইসের এই জায়গাগুলো, আর এইবারের মজুরি গভর্নমেন্ট যেভাবে নির্ধারণ করছে, এইখানে অনেকটা দুর্বলতা ছিল, এইটা আমরা অস্বীকার করতে পারবো না, যেটার জন্য সরকার কিন্তু কাজ করার চেষ্টা করতেছে। আরো শুনবো আপনার কাছে, পরে আমি একটু ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম আপনার কাছে শুনতে চাইবে যে এক হচ্ছে নাজমা যেটি বলছেন যে এর মধ্যে রাজনৈতিক ইন্ধন আছে, দ্বিতীয়ত হচ্ছে যে মজুরি কাঠামোতে গলত কি আছে সেটা একটু আপনার কাছে শুনতে চাই। এবারে এর জন্য এই আন্দোলনের প্রেক্ষিতে এখন একটা মজুরি যাচাই কমিটিও করা হয়েছে, 1 মাসের মধ্যে তারা রিপোর্ট দিবে। এই কমিটি আসলে এখান থেকে কোনো সুফল পাওয়া যাবে কিনা, নাকি এটি আন্দোলনকে একটা স্থিমিত করবার জন্য, সাময়িকভাবে ঠান্ডা করবার জন্য? প্রথমত আপনি যদি সমস্যাগুলো দেখেন, সমস্যাগুলো কিন্তু যৌক্তিক এবং সেটা সকল পক্ষই স্বীকার করছেন। সুতরাং যৌক্তিক বিষয়গুলো নিয়ে যদি শ্রমিকরা তাদের প্রয়োজনগুলো তুলে ধরেন, আমি সেখানে রাজনীতি বিষয়গুলোকে আগে এখানে আনার পক্ষপাতী না, বরঞ্চ যৌক্তিক বিষয়গুলো সমাধান করাটাই প্রথম দায়িত্ব। এবং সেই জায়গাটিতে আমি অবশ্যই যেটা দেখতে পাচ্ছি যে যখন মজুরি কাঠামোটি নির্ধারিত হয়েছিল, তখন সিপিডি থেকে এবং অন্যান্য অর্গানাইজেশন থেকেও আমরা এই বিষয়গুলো বলেছিলাম যে শ্রমিকদের মূল মজুরি কিন্তু ধারাবাহিকভাবে কমে যাচ্ছে এবং বিভিন্ন গ্রেডে যেভাবে মজুরি সমন্বয় হচ্ছে, তাতে কোনো গ্রেডে এই সমস্যাটি তৈরি হতে পারে। সেটা সে সময় একবার আলোচনা এসেছিল, কিন্তু খুব পর্যাপ্তভাবে আমলে নেওয়া হয়নি এবং এখন আসলে সেই সমস্যাগুলো কিন্তু থেকে যাচ্ছে। সুতরাং সেই বিষয়টিকে আমার মনে হয় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার এখানে। যে সমস্যাটি হয়েছে সেটা হলো যে আপনি যদি হিসেব করে দেখেন যে গত 5 বছরে তারা যে, যদি আমি 19 পর্যন্ত ধরি, তাহলে 5টি ইনক্রিমেন্ট তারা যদি পেয়ে থাকে সব গ্রেডে, তাহলে সেটির হিসেব করে এখন তাদের গ্রেডগুলোতে যে বেসিক নির্ধারিত হয়েছে, তাতে গ্রেড 3-তে আসলে কমে যায়, বরঞ্চ যেটা নতুন মজুরি যেটা নির্ধারিত হয়েছে এবং যেটা তারা পেয়ে এসছে, তাতে আসলে তাদের আরো বরঞ্চ তারা কম পাচ্ছে, যেটা একেবারেই কাম্য না। এমনকি এবার যে গেজেট নোটিফিকেশন এসছে, সেখানে কিন্তু বলা আছে যে ইতিপূর্বে প্রাপ্য যে কোনো ধরনের ভাতাদি বা সুবিধা, সেগুলো আসলে কোনোটি কমবে না। এই সুতরাং সেই জায়গাটির ক্ষেত্রে এটি একেবারে একটা সুস্পষ্ট ব্যত্যয়, যেটা হওয়া উচিত ছিল না, যেটা আগেই যখন ঘোষণা হয়েছিল তখনই এটা দেখা উচিত ছিল। দ্বিতীয়ত, অন্যান্য গ্রেডগুলোতে যে পরিবর্তনগুলো হয়েছে সেটাও আসলে আপাতভাবে খুব কম। গ্রেড 4 বা 5-এ যে পরিবর্তনগুলো হয়েছে সেটা খুব বেশি না, 150 টাকা না, এটা বেসিকের উপরে, যেটা সহ ইনক্রিমেন্ট সহ যোগ করে যেটা হয়, আর মূল মজুরি যেটা দেওয়া হচ্ছে সেখানে পরিবর্তনটা খুব কম। এবং যেটা নাজমা বললেন যে আসলে শ্রমিকদের জন্য মূল মজুরিটা কেন গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে এটার উপরে ওভারটাইমের হিসেবটি করা হয়, যেটা তাদের বেতনের জন্য খুব বোনাস, এটি সার্ভিস বেনিফিট গুলো, সার্ভিস বেনিফিটও এই ওভারটাইম মানে বেসিকের ভিত্তিতে, সুতরাং এটির সাথে। এবং
এবং এখানে যে আরেকটা বিষয় যে ধারাবাহিকভাবে যে বেশি কমে যাওয়ার বিষয়টা, সেটাও কিন্তু খুব চোখে পড়ার মতো। তার কারণ হচ্ছে এক ধরনের মনে হবে যে কস্ট কমানোর জন্য একটা চেষ্টা রয়েছে মালিক পক্ষ থেকে, যাতে খুব বেশি কস্ট বার্ডেন না যায়, সেরকম একটা হয়তো কারণে এরকম জিনিস হচ্ছে। সুতরাং সেই জায়গা থেকে যে সমস্যাগুলো এসছে, আমার মনে হয় যে সমস্যাগুলো যৌক্তিক এবং সেগুলোকে অ্যাড্রেস করার প্রয়োজন রয়েছে, এবং সেটা সকলেই সেটি স্বীকার করেছেন। দ্বিতীয় যে জায়গাটি সেটি হলো যে একটি কমিটি করা হয়েছে, এবং আমার কাছে মনে হয়েছে যে কমিটি করার সিদ্ধান্তটি ইতিবাচক, কিন্তু যেভাবে সময় নেওয়া হচ্ছে, আমি আসলে এই জায়গাটির ব্যাপারে আমি বলবো যে এতটা সময় নেওয়ার প্রয়োজন নেই। যখন আমরা বুঝতে পারছি, আর্জেন্সিটা দেখতে পাচ্ছি, সকলেও অপেক্ষা করছেন, রাস্তায় নামছেন, এবং সেখানে তাদেরকে এক ধরনের যদি সিদ্ধান্ত ছাড়া এরকম ভাবে দিনের পর দিন যদি অপেক্ষা করা হয়, তাহলে আসলে সেটা তাদের জন্য মনে হবে, এবং যে সময় ক্ষেপণের যে অভিযোগটি তুলছেন আপনি, তাদের কাছেও কিন্তু এটা মনে হতে পারে। সুতরাং সেই জায়গায় যেমন সমস্যা চিহ্নিত করার জন্য যদি একদিন যায়, আজকে তারা জরুরি ভিত্তিতে বসছিলেন, আজকেও তারা এই বিষয় নিয়ে আলাপ করতে পারতেন যে কিভাবে সমাধান হতে পারতো, এবং আবার আগামীকালকের জন্য আরেকটা মিটিং থাকছে। এই যে সময়কালগুলো চলে যাচ্ছে, গুরুত্বপূর্ণ সময়, এবং এর কারণে আবার কারখানাগুলোর ক্ষতি হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখা দরকার। সুতরাং দ্রুততর সময়ে একটা গ্রহণযোগ্য সমাধান আসা প্রয়োজন, আমার কাছে সেটা মনে হয়। কিন্তু সমাধানের ক্ষেত্রে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে সমাধানের ক্ষেত্রে আমাদের মনে উপযুক্তভাবে উপায়টা বের করা দরকার। আমি মনে হয় সেটা নিয়ে পরে আলাপ করবো যে কী ধরনের সলিউশন আসতে পারে। কিন্তু একটা জায়গায় আমার একটা নিজস্ব অবজারভেশন রয়েছে, সেটা হলো যে শ্রমিক পক্ষের যে 5 জন প্রতিনিধি বা মালিক পক্ষের 5 জন প্রতিনিধি এবং 2 জন সচিব নিয়ে যে কমিটি, আমার কাছে কেন জানি মনে হয় যে এই কমিটিগুলোতে যেভাবে আলাপ আলোচনা হচ্ছে, বা যে কমিটি থেকে যারা যেভাবে বক্তব্য দিচ্ছেন শ্রমিকদের উদ্দেশ্যে, সাধারণ শ্রমিকরা এই জিনিসগুলোকে সেভাবে নিচ্ছেন না। এই জিনিসটি বুঝতে হবে আমাদের, যে সাধারণ শ্রমিকদের কাছে এই মেসেজগুলো ঠিকমতো যাচ্ছে না, অথবা তারা এই জিনিসগুলোকে ওন করছে না, যেটাকে আমরা বলি যে ওনারশিপের একটা ঘাটতি থেকে যাচ্ছে। এই ঘাটতিটা পূরণের জন্য উচিত হবে এই কমিটির মিটিংগুলোতে সংক্ষুব্ধ এলাকার শ্রমিকরা বা যে কারখানার শ্রমিকরা এই সমস্ত বিষয়গুলো তুলছেন, তাদের পক্ষ থেকে প্রতিনিধিত্বশীল এরকম 10-12 জন প্রতিনিধিতে এই মিটিংগুলোতে উপস্থিত করা, এবং তারাও যাতে উপস্থিত থাকেন, শুনতে পারেন, এবং তারাও তাদের অভিযোগগুলো যাতে জানাতে পারেন। শ্রমিক প্রতিনিধি রয়েছেন ঠিকই, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে উচিত হবে এটার আর একটু ব্রডার ওনারশিপের জন্য সংক্ষুব্ধ শ্রমিকদেরকেও এখানে উপস্থিত করা, এমনকি যে প্রেস ব্রিফিংগুলো হয় সেখানেও তাদেরকে পাশে রাখা, এবং রেখে তারপরে আলাপ আলোচনা করে যদি করা হয়, তাহলে এক ধরনের ওনারশিপ বিল্ড আপ হবার একটা সুযোগ তৈরি হবে। সেটাকে আমাদের মনে হয় গুরুত্ব দেওয়া দরকার। আরেকটি বিষয় একটু তথ্য হলেও এটা খুবই জরুরি, ধীরে ধীরে যে জিনিসগুলো আস্তে আস্তে আসছে সামনে, এই খাতে সম্ভবত আগামীতে শুধু ন্যূনতম মজুরি দিয়ে চলবে না, এর সঙ্গে আগামীতে স্কিলকে মাথায় রেখে, দক্ষতা মাথায় রেখে মজুরির সমন্বয়ের প্রয়োজন হবে। সুতরাং মিনিমাম ওয়েজের পাশাপাশি আরেকটি শব্দ আছে যেটাকে আমরা বলি কম্পিটিটিভ ওয়েজ বা বাজার ভিত্তিক মজুরি, সেই জিনিসগুলোকেও এর সঙ্গে যুক্ত করার প্রয়োজন হবে। সুতরাং শুধুই মিনিমাম ওয়েজ দিয়ে যে মেটানো যাচ্ছে না, এবং তার একটা যৌক্তিক কারণ হচ্ছে এই কারণে যে গার্মেন্টস খাতে কিন্তু উত্তরোত্তর বিশেষায়িত হচ্ছে, এবং দক্ষতার প্রয়োজন বাড়ছে কিন্তু গার্মেন্টস খাতে। ফলে একজন এন্ট্রি লেভেলের শ্রমিক যে দক্ষতা দিয়ে কাজ করেন, এখন 7-8 বছর অভিজ্ঞ একজন শ্রমিক কিন্তু অনেক বেশি পরিমাণ তার দক্ষতার প্রয়োজন হয় এই খাতে। আগের মতো সিম্পল একটা টি শার্ট কিন্তু আর উনি সেলাই করেন না, এখন অনেক ধরনের অ্যাডিশনাল কাজ সহ একটা কাজ করতে হয় তাকে। ফলে তার কিন্তু মজুরি, ন্যূনতম মজুরির সঙ্গে তার কিন্তু দক্ষতার মজুরির একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে। সেই কারণে এখন যেটা আমাদের সমস্যা আমরা দেখি মজুরির ভিতরে, এন্ট্রি লেভেলের একজন শ্রমিকের সঙ্গে যদি আমি এভারেজ ওয়েজ বা মিডিয়ান ওয়েজ যদি বলি, গ্রেড 4 এর একজন ওয়েজের পার্থক্য দেখি, তাহলে দেখছি যে আগের থেকে এই পার্থক্য আরো কমে গেছে। আগে 2013 সালের গ্রেড 7 এর একজন ওয়ার্কার গ্রেড 4 এর একজন ওয়ার্কারের চেয়ে বেতন পেতেন 79%, এবার সেটা হয়েছে 87%, অর্থাৎ আরো কমে গেছে গ্যাপটা গ্রেড 4 এর সঙ্গে গ্রেড 7 এর। সুতরাং এই বিষয়গুলো কিন্তু আগামীতে আমাদের চিন্তা করতে হবে। আমরা একটু শুনে আসি। না, একটা বিষয় শুধু মজ্জেম, আর একটা বিষয় হলো যে এই যে বিষয়গুলো যে দক্ষতা বা বিচার বিবেচনা করে মজুরি হওয়াটাই আমার মনে হয় উচিত, কারণ এই ন্যূনতম মজুরি এটা একটা মানে স্ট্রাকচার যেটার দিকে আপনাকে এগিয়ে আসতে হবে।
তো যেটা হচ্ছে যে কারখানা পর্যায়ে না প্রতিনিধিত্বের অভাব। আমাদের দেশে বলে যে আমাদের 600-র মতো ইউনিয়ন হয়েছে, কিন্তু অনেক ছোট মাঝারি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। তো আমাদের এই যে মানে কোয়ান্টিটির চাইতে কোয়ালিটিফুল ওয়ার্কার রিপ্রেজেন্টেশন একটা বড় সমস্যা। কারণ যে কারখানাগুলোতে ইউনিয়ন বা হয়েছে সেখানে কিন্তু এই ধরনের সমস্যাগুলো কম হচ্ছে। তো এই শ্রমিক এবং মালিকের কথা বলার জায়গা এবং তারা যদি নেগোসিয়েশন করে নিতে পারে, এই জায়গাটায় বোধহয় আমাদের কাজ করার সময় চলে আসছে। জি, মিস্টার নাসির, আপনি যদিও বলছেন যে আগের নিয়ম মেনেই দুবার যেরকম হচ্ছে সেভাবেই মজুরি কাঠামোটা করা হয়েছে, মজুরি কমেনি, যদিও ওনারা বলছে যে এর মধ্যে অনেক রকমের ফাঁকি আছে এবং শেষ পর্যন্ত আসলে মজুরিটা কমিয়ে যাচ্ছে এবং শ্রমিকদের ধৈর্য না ধরা এটা দুঃখজনক বলছেন। কিন্তু বিপরীতে যেটি বলা হচ্ছে যে আসলে সরকাররা বা রাষ্ট্রীয়ভাবে মালিকরা বাংলাদেশে যেরকম সুযোগ সুবিধা পাচ্ছে এই সেক্টরে, শ্রমিকরা আসলে সেই অর্থে কখনোই পাচ্ছে না। মালিকরা কিরকম সুযোগ সুবিধা পাচ্ছে, আমি এখানে মোয়াজ্জেম ভাই আছে, আপনার কাছে প্রশ্ন করি। আমরা পোশাক উত্তর দেওয়ার শিল্পে জন্য নয়। না, আমি কাউন্টার প্রশ্ন করছি, মালিকরা কি কি সুযোগ সুবিধা পাচ্ছে? সব জায়গায় আমি তো অনেক টক শোতে যাই, অনেক রকমের কথা বলা হয়, কি সুযোগ সুবিধা পাচ্ছে আমাকে যদি স্পেসিফিক যদি একটু বলেন আমি খুশি হব। আমি সময় দিলাম। পৃথিবীতে আমাদের কম্পিটিটর কান্ট্রি যেগুলি আছে, যেমন ধরেন দেশীয় কাপড় ব্যবহারে প্রণোদনা পাচ্ছেন, হ্যাঁ এটা টেক্সটাইল পাচ্ছে, নট গার্মেন্টস। কর্পোরেট কর এখানে কম আছে, এখানেই হলো সমস্যাটা, এখানেই হলো সমস্যাটা। সুবিধা পাচ্ছে, আপনার বন্ডেড এটা টেক্সটাইল সুবিধা পাচ্ছে, বন্ডেড ওয়্যার হাউস এবং ডিউটি ফ্রি ইয়ের কারণে আজকে এই শিল্পটা $31 বিলিয়ন আর্নিং করে, 40 লক্ষ শ্রমিক কাজ করে, 2 কোটির মতো লোক এটার উপর নির্ভরশীল। আজকে ব্যবসা, হোটেল বলেন, ট্রান্সপোর্ট বলেন, যত কিছু আছে বাংলাদেশের লাইফ লাইন হিসেবে কাজ করে। আপনি সেইটাকে যদি মনে করেন, ওই যে 80-র দশকে যখন শুরু হয়েছিল ওই ডিসিশনটা যদি নেওয়া না হতো, তাহলে তো এই শিল্পটা এই জায়গায় আসতো না, আজকে জিডিপিতে এই ইন্ডাস্ট্রির কন্ট্রিবিউশনটা থাকতো না। কিন্তু আপনি যদি শুধু সারাক্ষণ এই নেগেটিভ গার্মেন্টসে এটা দেওয়া হচ্ছে সেটা দেওয়া হচ্ছে এইটা প্রশ্ন করলে সমস্যার সমাধান হবে না। আমাদেরকে টু দ্য পয়েন্ট কোথায় প্রবলেমটা আছে, প্রবলেমটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমাদের কম্পিটিটর কান্ট্রিগুলো যেগুলো রয়েছে তাদের প্রতিটা জায়গায় মিনিমাম ওয়েজটা নির্ধারণ করা হয়। আমাদের দেশের মতো এই যে 7 থেকে 1 পর্যন্ত ওই রকম কিন্তু গ্রেড ওয়াইজ করা হয় না। আমরা এবারও কিন্তু ন্যূনতম মজুরি বোর্ডে আমরা এটা বলেছিলাম যে মিনিমাম ওয়েজটা নির্ধারণ করে পরবর্তীতে দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে তাদের সাথে ওই রেটগুলো ফিক্সেশন হবে, কিন্তু সেটা হয় নাই দীর্ঘদিন, যেহেতু আমাদের ট্রেডিশনটা চলে আসছে। আমাদের কথা হলো, আমি এখনো ওই দিনও আমরা বলেছি মোট মজুরি যেটা, সেখানে কারো কোনো বেতন কমার প্রশ্নই আসে না। ওইখানে কম পক্ষে যে কম পাবে তারও 1100 টাকা বাড়বে। আমরা ওই দিন এফবিসিসি এর প্রেসিডেন্ট মহিউদ্দিন ভাই ছিলেন, সিদ্দিক ভাই ছিলেন, আমরা ওই জায়গাটায় বলেছি হ্যাঁ যদি কোনো জায়গায় বেসিকে প্রবলেম হয় সেই জন্য আমরা বলেছি এটা অ্যাড্রেস করার জন্য। বেসিকে যদি, এবং প্রথম থেকে আমরা ফ্যাক্টরিগুলোকে বলছি যদি কোনো জায়গায় এই ধরনের প্রবলেম অ্যারাইজ করে তখন এটা আপনারা বাড়িয়ে দিবেন, অ্যাডজাস্ট করে দিবেন। যেহেতু 2013 সালে 5% ইনক্রিমেন্টের বিধানটা করা হয়েছে, আগে ছিল না, এটা নতুন যেহেতু ইমপ্লিমেন্ট হয়েছে সেই জন্য আমরা ওরিয়েন্টেশন করেছি, অনেক লোক মিড লেভেল ম্যানেজমেন্ট থেকে এনে আমরা তাদেরকে ট্রেনিংগুলো দিয়েছি, আমরা মালিকদের সাথে মত বিনিময় করেছি যাতে এই প্রবলেমগুলি অ্যারাইজ হলেই যেন সাথে সাথে সমাধান করা যায়। এরপরও না হলে আমরা বলেছি বিভিন্নভাবে যে আমরা বিজিএমতে আসলে আমরা এটা সমাধান করে দেব। এরপরও বিজিএমই যদি না করলো এটা শ্রম মন্ত্রণালয়ে করা যেতে পারে। কিন্তু আমাদের যে কথাটা সেটা হলো আপনি আইনকে নিজের হাতে নিয়ে, আমরা তো অ্যাড্রেস করছি, আমরা বলছি এই সমস্যা থাকলে আমরা সমাধান করব, তাইলে কেন ভাঙচুর করবেন, কেন রোড ব্লক করবেন? আমি 3 ঘন্টা 4 ঘন্টা উত্তরা থেকে ওই দিন আসতে পারি না, একটা রোগী দেখলাম যাইতে পারতেছে না, হয়তো এই রোগীটার মৃত্যু হতে পারে এখানে চিকিৎসার অভাবে, তাহলে এই দায়ভারটা কে নেবে? আজকে উনি যেটা বলেছেন মোয়াজ্জেম ভাই, আমি এগ্রি করি, যত দ্রুততার সাথে সম্ভব এটাকে সমাধান করার জন্য আমরা প্রোঅ্যাক্টিভলি কাজ করছি। আজকেও কিন্তু অনির্ধারিত একটা মিটিং হয়েছে, যেহেতু আজ সরকারি বন্ধ, নাজমও ছিল সেখানে। আগামীকাল আমরা আশা করতে পারি হয়তো ভালো কিছু একটা আসতে পারে। আমাদের কথাটা হলো এই শিল্পটা আমাদের আজকে জাতীয় সম্পদ। গত বছর যদি আপনি $36 বিলিয়ন রপ্তানি হয়ে থাকে, সেখানে $31 বিলিয়ন একটা সেক্টর থেকে এসছে। এই সেক্টরটা যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় সমগ্র অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে। আমরা দেখেছি নির্বাচন
নির্বাচনের আগে সবসময় একটা ট্রেডিশন ছিল আমাদের বায়ারদের অর্ডার কমে যায়, কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতার কারণে, অ্যাকর্ড অ্যালায়েন্সের ইমিডিয়েশনের কারণে বায়ারদের আস্থা আমরা ফিরে পেয়েছি। গত 6 মাসে আমাদের গ্রোথ 15%-এর উপরে দাঁড়িয়েছে। সেই জায়গাটায় আমরা আজকে যে বিষয়টা আমরা সমাধান করতে পারবো, এবং আমাদের মালিক, শ্রমিক, সরকার আমরা ঐক্যবদ্ধভাবে এটা চেষ্টা করছি সমাধান করার জন্য, সেখানে কেন আমরা এই ধরনের একটা নেগেটিভ মেসেজ বিশ্বের কাছে দিব, আমাদের বায়ারদের কাছে দিব? আর নাজমা একটা কথা বলেছে, সেটা আমি বিনয়ের সাথে দ্বিমত করি, মালিকদের গাফিলতির কারণে। এখানে মালিকদের গাফিলতিটা কোন জায়গায়? তার কাছে আমার প্রশ্ন হলো, মালিকরা আমরা তো চেষ্টা করছি ফ্যাক্টরিটা চালানোর জন্য। আজকে যে ফ্যাক্টরিগুলো, যাকে সাপে কামড় দিয়েছে সে বুঝতে পারবে এটার বিষের যাতনা কত বেশি, যন্ত্রণা কত বেশি। আজকে যার ফ্যাক্টরিটা 5 দিন 6 দিন বন্ধ, তার অনেকগুলো মাল হয়ে যাবে, ইন্ডিভিজুয়ালি মালিকদের গাফিলতি থাকতে পারে না, ইন্ডিভিজুয়ালি থাকতে পারে, সেটা ভিন্ন জিনিস। আমি এই ইস্যুতে বলতেছি, এই ইস্যুটা নিয়ে বলতেছি, মিনিমাম ওয়েজের সব গার্মেন্টসের সমান সুযোগ সুবিধা নিশ্চয়ই দেয় না। সব গার্মেন্টস দিতে পারে না, সবার সক্ষমতা এক না, সবার সক্ষমতা কিন্তু একরকম থাকে না, সবার বিজনেস একরকম থাকে না, এখানে ডিফারেন্স করতে হয়। কিন্তু আপনাকে বুঝতে হবে যেটা বটম লাইন যেটা আছে সেটা মানছে কিনা, সেই জায়গাটা আপনাকে অ্যাড্রেস করতে হবে। তো আজকে ন্যূনতম মজুরির বিষয়ে আমি বলছি, অন্যান্য অনেক বিষয় থাকতে পারে যেখানে অনেক বড় সেক্টর, এখানে 40 লক্ষের উপরে শ্রমিক কাজ করে, সেখানে যদি বিভিন্ন ফ্যাক্টরিতে আমরা তো প্রতিনিয়ত প্রবলেমগুলো সলভ করছি, আমাদের আরবিট্রেশন কমিটি রয়েছে, এই আরবিট্রেশন কমিটিতে অনেকগুলো প্রবলেম যেখানে আসছে আমরা সমাধান করে যাচ্ছি, প্রতিনিয়ত প্রতি সপ্তাহে মাসে করতেছি। অনেক ক্ষেত্রে নাজমারাও সেখানে থাকে, শ্রমিক নেতৃবৃন্দ থাকে, আমাদের বিজিএমের লোকজন থাকে, মালিক পক্ষ থাকে, লয়াররা থাকে, সেই কাজগুলোতে আমরা করে যাচ্ছি। না, যেটা আপনারা বলতেছেন বিজিএমই তো করতেছেন, অনেক সময় না যেটা হয় যে এখন যেটা পরিস্থিতিটা, যেটা বলতে চাই যে অনেক ফ্যাক্টরিতে বেতন দিছে 5%-এর অতিরিক্ত বৃদ্ধি করছে, তারপরও মানুষ তাদেরকে কাজ করতে দিচ্ছে না। অনেক ফ্যাক্টরিতে 3 তারিখে বেতন দিয়ে দিছে, এখন তাদের ফ্যাক্টরি ঢিলাচ্ছে, মারতেছে, এই করতেছে। তো অনেক মালিক তো ভালো আছে, আবার অনেক মালিক কি দিবে না দিবে সেটাই করে নাই। আর দেখেন গত 2 দিন ঠিক আছে আমাদের অনেক ভাঙচুর হচ্ছে, অনেক কিছু হচ্ছে, আমরা কিন্তু এটার জন্য বলতেছি যে আমরা নিজেরাই দায়ী, আমরা পলিটিক্স আছে এর ভিতরে অনেক কিছু আমরা নিজেরাই স্বীকার করতেছি। যেই ফ্যাক্টরিতে ওয়ার্কাররা ভাঙচুর করে নাই, কিছু করে নাই, রাতের বেলা তাদেরকে পুলিশ ধরে নিয়ে চলে যাচ্ছে, রাতের বেলা ওয়ার্কারদেরকে করতেছে, মালিকরা মামলা দিচ্ছে না, বিভিন্ন পলিটিক্যাল মামলায় দিচ্ছে। এখন কথা হলো রাস্তার গাড়িটা যেই শ্রমিক ভাঙছে বা যে ভাঙছে তার শাস্তিটা হচ্ছে না, কিন্তু নিরীহ শ্রমিক যে পূর্বের জের ধরে যে তাদেরকে পুলিশে পাঠায় দিচ্ছে, এইটাও তো কারণও আজকে অনেক জায়গায় এই সমস্যাটা হয়েছে। কিন্তু আসলে আমরা এটা কোনোটাই আশা করি না, কারণ আমরা চাই যে শিল্পটা সুস্থ থাকুক, থাকুক। আপনারা আজকে সবসময় আমরা বলি যে আপনারা শ্রমিকদেরকে ভালো সুবিধা দেন, সুযোগ দেন, কারণ এটা আপনাদের রিটার্ন আসবে। একটা শ্রমিক সুস্থ থাকতে হবে, তার খাদ্য, ক্যালোরি সবকিছু মিলাই কিন্তু চলতে হয়। 5 বছরের মধ্যে যদি আপনার 5% বেতনও বাড়ে, 250, 300, 400 এর উপরে তো একটা শ্রমিক বেশি বেতন পায় নাই, কিন্তু তার এই যে বেশি বাড়ে নাই আর কি। হ্যাঁ, 5 বছরে আপনার এই জিনিসপত্রের দাম, চাউলের দাম কত হয়েছে, এইগুলো তো আপনাদেরকে দেখতে হবে। এখন রাষ্ট্র আপনাদের প্রণোদনা প্যাকেজ দেয়, আমাদের কথা হইলো রাষ্ট্র এখন শ্রমিকদের এই চাল ডাল ন্যায্য মূল্যে এগুলা দিতে পারবে। যদি গার্মেন্টসের মালিকরা সঠিকভাবে এত বেতন দিলে ইন্ডাস্ট্রি চালাতে না পারে, ভর্তুকি সেই জায়গায় দেখ, তাও কিন্তু শ্রমিকদের পুষ্টিহীনতায়। আমরা আজকে মজুরির কথা বলতেছি, 40 মিলিয়নের উপরে শ্রমিকের কথা বলতেছি, কয়টা শ্রমিক 40 থেকে 45 বছরের পরে তারাই শিল্পে টিকে আছে, এবং তারা কোথায় গেছে, তাদের যৌবন, তাদের জীবন সবকিছুতে এই সেক্টরে দিছে, এইগুলা কিন্তু দেখতে হবে। এইটা আপনার মালিক হিসাবে আপনাকে আমি বলতেছি না, এটা রাষ্ট্রের দায়িত্ব, কারণ যেই শ্রমিক প্রোডাকশন দিয়ে এই দেশটাকে, এই সেক্টরটাকে আগায় নিয়ে গেছে, আপনারা অবশ্যই এখানে উৎপাদনের ইনভেস্ট করছেন, আপনারা এখানে করছেন, কিন্তু আমাদের ভূমিকাটা সবচাইতে বেশি ছিল, কিন্তু আমরা ঝরে যাচ্ছি। আপনারা হয়তো আজকে বললে সবাই কানাডাতে, ইউরোপে, আমেরিকা বাচ্চা কাচ্চাদের সেটেল করে ফেলছেন, ওইখানে করে ফেলছেন। আমাদের কয়টা গার্মেন্টসের ওয়ার্কারের বাচ্চা আপনি বলেন যে ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত যেতে পারছে? তো এই যে বৈষম্য, এই যে সমবন্টনের জায়গাগুলা চলে যাওয়াতেই কিন্তু আজকে এগুলা হচ্ছে। তো ভাঙচুর সমাধান না, এটা আমরা বিশ্বাস করি। তো যেটা মালিক তো কেউ ঝরে পড়েন নাই, ঝরে তো হ্যাঁ করছে, সেটা তো বলতেছি, কিন্তু বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে আমাদের দেশে ইন্ডিয়াতে পরবর্তী সময়ে নাসির ভাই ইন্ডিয়াতে আপনি দেখেন যারা ব্যবসায়ী তারা সবসময় চিন্তা করে তারা একজন শিল্পপতি হিসাবে,
কি একজন শিল্পপতি হিসাবে, আর আমাদের এখানে যারা করে তারা একজন ব্যবসায়ী চিন্তা ভাবনা, যে নগদে করব, নগদেই করব। আমরা কি ওই কাছের দেশটাকেও দেখে করতে পারি না? আপনি আজকে টাটার ঝাড়খণ্ডে যান, রেল স্টেশন থেকে শুরু করে সব কিছু করছে, কিন্তু আমাদের আজকে যারা বড় বড় এখানকার ব্যবসায়ী, যারা এই দেশটাকে লিড দিচ্ছে, তারা কোন জায়গায় কতটুকু কন্ট্রিবিউশন করছে? খালি শ্রমিকই সবসময় সবকিছু করবে, এটা ওয়ার্কারের বিষয় না। আজকে দিন আসছে আমাদের এগুলা বলার, আসলে আমরা সত্য কথাটা বলি না, সত্য জায়গায় সবাই সরে যাচ্ছি যার যার স্বার্থে, যার যার সুবিধার জন্য। আমাদের দুর্নীতি, আমরা কেউ আসলে সৎ না, যার জন্য এই মালিকরা এবং শ্রমিকরা এই বিপদে পড়তেছে। এই জায়গাটা আমাদের কাজ করতে হবে, কিভাবে আমরা অনেস্টলি কাজ একটু করতে সময় পারি। দিলে আমি একটু বলি মাজমান কথার পরিপ্রেক্ষিতে আমাদের কাছ থেকে এই শিল্পটা কিভাবে এগিয়ে যাচ্ছে সেটা জানার জন্য ইন্ডিয়ার বিভিন্ন স্টেটের লোকজন আমাদের কাছে আসছে, অনেক জায়গা থেকে আমাদেরকে শিক্ষণীয় মনে করছে। হ্যাঁ, সেটা আমি জানি। সেটা যদি নাজমা মনে করে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি 2010 সাল থেকে এই পর্যন্ত 381% শ্রমিকের বেতন বাড়িয়েছেন। একটা কথা বলছে, শ্রমিকরা জোরে যাচ্ছে, 1250 ফ্যাক্টরি জোরে গেছে। যারা একসময় এই অর্থনীতিতে অবদান রেখেছে, শ্রমিকদের বেতন দিয়েছে, 1250 ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। আরও এই ন্যূনতম মজুরি এটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে এই বছরে অনেকগুলো ফ্যাক্টরি জোরে যাবে। প্রতিনিয়ত সব কিছুর দাম বাড়ছে, একমাত্র আমার সিএম বাড়ছে না, আমার পণ্যের দাম বাড়ছে না, আমার সক্ষমতা আমরা হারিয়ে ফেলছি। হ্যাঁ, সেটা একটা সেই challenge জায়গাটা তো। বিশাল একটা চ্যালেঞ্জ। আপনি শুধু ওয়ান সাইডেড তো হবে না, আপনার শিল্প বাঁচলে শ্রমিক বাঁচবে। না, কিন্তু আজকে শিল্পটা বাঁচতে হলে শিল্পটা শুধু শ্রমিকের উপর নির্ভর নো, করে বাঁচতে সেটা হবে। না বলে কিন্তু আমি আরেকটা বলি বিষয়, নাসির ভাই, না, আমি আপনাকে একটু আজকে আমি বলতে আমি কিন্তু একটা মিনিট। আমি ইন্টারাপ্ট করি নাই নাজমা। না, কিন্তু আমি আপনারা আমি সবসময় আপনি শ্রমিককেই করবেন। শ্রমিকদেরকে বাঁচানোর জন্যই আমরা চেষ্টা করছি। আমাদের ধ্যান ধারণা মানসিকতার পরিবর্তন আসছে। আজকে ন্যূনতম মজুরি মিয়ানমারে কত? $42, ইথিওপিয়ায় $35, শ্রীলঙ্কায় $66। ওদের বিজনেস কতদিন আর আমাদের বিজনেস আমি কতদিন, তারপর সেটাও তারা দেখেন। আমাদের কম্পিটিটর কান্ট্রি। এই বলা হয় যে বাংলাদেশের সর্বনিম্ন ন্যূনতম মজুরি, এটা ঠিক না। ভারতে $79, সেই জায়গায় আমাদের আজকে দাঁড়িয়েছে $97। সেই জায়গাটা আমরা কতটুকু আমরা সক্ষমতা আমাদের রক্ষা করতে পারবো, আমার শিল্পটা ধরে রাখতে পারবো কিনা, সেটা একটা বড় না, বিষয়। আরেকটা বিষয় নাসির ভাই, আপনারা সব ডক্টর সময় মজুমের বলেন কাছে কি, যাবো, একটা please, মিনিট please। ভাই, যে আমাদের প্রাইম মিনিস্টার 2010 সাল থেকে এই পর্যন্ত 3 বার মজুরি বাড়িয়েছে। সে হয়তো নিচের যে 7 নম্বর ধাপটাকে একটা সিদ্ধান্ত দিয়ে দেয়, কিন্তু ভিতরে যে ম্যানিপুলেশন গুলা সেটা তো প্রাইম মিনিস্টার করে না। অযথা তাকে বিভ্রান্তিকর অবস্থায় না, ফেলবেন না। এটা কারণ হলো prime minister যোগ্যতা, শুধু আপনাদের এটা একা না, দক্ষতা, আমাদেরও। সবার এটা দক্ষতা, আপনারা সবসময় যোগ্যতার তাকে উপর নিয়ে নির্ভর ই করবে। করেন, কিন্তু শুধু সে আপনাদের প্রাইম মিনিস্টার না, আমাদেরও প্রাইম মিনিস্টার। ডক্টর গোলাম মোয়াজ্জেম, আপনি সলিউশনের কথা বলতে চাইছিলেন। হ্যাঁ, যে আমার কাছে আসলে আজকের এই আলোচনাগুলো যেদিকে চলে যাচ্ছে, এটাকে আসলে মূল আলোচনা থেকে অন্যদিকে চলে যাওয়ার মতো মনে হয়। তার কারণ হলো, বাইরের শ্রমিকরা যে ইস্যুগুলো নিয়ে এসছে, আমাদের উচিত হবে সেই আলোচনাগুলো সরাসরি সেইখানে উল্লেখ করা। এবং আমি একটু খারাপ লাগলো নাসির ভাই যখন বলছেন যে যদি কোনো সমস্যা থাকে এখনো কেন এইভাবে টোনটা বলা হবে। সমস্যা তো স্বীকার করা হয়েছে যে সমস্যা আছে, অবশ্যই। তাহলে অসুবিধা কি সমস্যাগুলো স্বীকার না, করে এখন নিতে? তো আমি যে- বলতে পারবো না যতক্ষণ অ্যাড্রেস না হবে। না, আপনাদের কমিটিতেই তো আপনারা অলরেডি গত পরশুদিন যে মিটিং হয়েছে, না আজকেও মিটিং হয়েছে, গতকালকে মিটিং হয়েছে, গ্রেডে যে সমস্যা রয়েছে সেটা তো অলরেডি চিহ্নিত এবং না, সেটা তো আলোচনা হয়ে সেখানে আলোচনা যতক্ষণ ফাইনাল না হবে ততক্ষণ তো আমি বলতে পারবো না, না। না, কিন্তু যেখানে সমস্যা আছে সেটা অ্যাড্রেস করার জন্য তো বসা হয়েছে। দুই একটা গ্রেডে প্রবলেম আছে, সেটা অ্যাড্রেস করার জন্য আমি তো সেই কথাটাই সেই বলেছি। জায়গাটাই, অর্থাৎ আমরা আসলে সমস্যাগুলো স্বীকার করে নেওয়াটাও কিন্তু শ্রমিকদের জন্য স্বস্তির জায়গা। কিন্তু যতক্ষণ পর্যন্ত জিনিসগুলো ঘুরতে থাকে, শ্রমিকরাও ততক্ষণ পর্যন্ত মনে করতে থাকেন যে আসলে বিষয়গুলোকে কালক্ষেপণ করা হচ্ছে কিনা। যেমন আজকে একটা জরুরি মিটিং, গতকালকে একটা জরুরি মিটিং হলো, যেমন শনিবারে শ্রমিকদের কাছে হয়তো প্রত্যাশা থাকতে পারতো যে হ্যাঁ আজকে মিটিংয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কিছু অগ্রগতি হলো কিনা, কিন্তু সে ধরনের কিন্তু কোনো মেসেজ শ্রমিকদের কাছে গেল না। যদি যেত তাহলে কিন্তু কালকে আসবে। উপকার হতো। রোববারে আসতে পারে। না, আজকে যেটা আমি যদি কংক্রিট সলিউশনের জায়গা বলি, আমার কাছে মনে হয় যে শ্রমিকরা খুব পরিষ্কারভাবে 2-3টি জায়গায় তারা সমস্যাটির কথা বলছেন। সেই সমস্যাগুলোই আমাদের দেখা উচিত। প্রথমত হলো যে ইনক্রিমেন্ট দেবার কারণে তাদের বেসিকে এবার গিয়ে যে অসামঞ্জস্যতা হয়েছে সেটা কিভাবে অ্যাড্রেস করা যায়। আরেকটি তারা বলছেন যে এন্ট্রি লেভেলের শ্রমিকদের সঙ্গে যারা দক্ষ শ্রমিক গ্রেড 3, 4, 5 এর, তাদের পার্থক্যটা
কিভাবে আলাদা রাখা যায়। আমার মনে হয় এই দুটো জায়গায় খুব পরিষ্কার সিদ্ধান্ত দরকার। সেই জায়গার ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে বিগত এই সমস্যাটির সমাধান করা যায় বর্তমান যে গেজেট রয়েছে গেজেটের আলোকেই সম্ভব। অর্থাৎ যেহেতু ইনক্রিমেন্টের বিষয়টি চালু হয়েছে 2013 সালে, সুতরাং এটি এক ধরনের ফিক্সেশনের সমস্যা। অর্থাৎ যে লেভেলে শ্রমিক নতুন মজুরি কাঠামো যেখানেই আসুক তার ফিক্সেশনটি কোথায় হবে সেটিকে এখানে বিবেচনায় নেওয়া দরকার। তো সেটি করবার ক্ষেত্রে বিগত যে সময়কালে যে ইনক্রিমেন্টগুলো সে পেয়েছে, কেউ 3টি 4টি 5টি করে যে ইনক্রিমেন্ট পেয়েছে, এই ইনক্রিমেন্টগুলোকে এখন প্রত্যেক গ্রেড লেভেলে যে বেসিক ঘোষণা হয়েছে সেখানে এই ইনক্রিমেন্টগুলোকে যুক্ত করে দেয়া। অর্থাৎ আমি যদি গ্রেড 5-এর একজন শ্রমিকের মূল মজুরি শুনি যে 4,390 টাকা, তাহলে তার 5% হলো 245 টাকার মতো, এবং যদি 5টি ইনক্রিমেন্ট হয় তাহলে এটি প্রায় 1,000 টাকার মতো হয়। তাহলে এইভাবে যদি তার বেসিকের সঙ্গে 4,390-এর সঙ্গে 1,000 টাকা যুক্ত করা যায় তাহলে কিন্তু তার যথেষ্ট মাত্রায় তার বেসিক বাড়বে, এবং এন্ট্রি লেভেলের সঙ্গে তার লেভেলের গ্রেড 5 লেভেলে কিন্তু একটা পার্থক্য তৈরি হবে, এবং সেটা কিন্তু সামগ্রিকভাবে যে ওয়েজের মধ্যে যে বেসিকটি বাড়ানো সেটিও কিন্তু এর মাধ্যমে সম্ভব। সুতরাং আমাদের ওরকম একটি কাঠামো নিয়ে আগালে আমার মনে হয় যে এর সলিউশনটি সম্ভব। কিন্তু যেটি আমরা চাইবো সেটি হলো যে দ্রুততর সময়ে মালিক পক্ষ যেন এর সমাধানটি যেন নিয়ে আসেন। আজকে যেমন প্রথম আলোতে বিজিএমইএ প্রেসিডেন্টের একটি সাক্ষাৎকার এসছে, সেখানে আমি দেখতে পাচ্ছি যে উনি বলছেন যে এটি অ্যাডজাস্ট করবার ক্ষেত্রে তারা মূল বাড়ি ভাড়া যেটা বাড়িয়ে দিয়েছিলেন সেটিকে কমিয়ে দিয়ে বেসিকটা বাড়িয়ে দেবেন, তাতে ওই রেশিওটা ঠিক হয়ে যাবে। আমার মনে হয় যে বিষয়টা এতটা সহজভাবে যদি সমাধান চিন্তা করা হয় সেটি হয়তো গ্রহণযোগ্য নাও হতে পারে। এটি শুধু অ্যাডজাস্ট করার বিষয় না, এটি কিন্তু একই সাথে বাড়ানোরও বিষয়টাও কিন্তু এখানে রয়েছে, সুতরাং সেটিও যাতে বিবেচনা করা হয়। নাজমা আক্তার কিছু ডক্টর মোয়াজ্জেম যেমনটা সমাধান যেখানটাতে দেখছেন, আপনি কি এর বাইরে আর কিছু যোগ করতে চান অথবা আপনার কোনো ভিন্ন মত আছে কি? না, আজকে যে বিষয়টা আলাপ হয়েছে, যেটা মানে আমরাও যেই কথাটা বলেছি যে ওয়ার্কাররাও কিন্তু যেটা ভাবতেছে বা করতেছে যে মজুরি বোধহয় আরো বৃদ্ধি হবে, কিন্তু এইখানে যেটা আছে এর মধ্যে থেকে যেটা হয়েছে, আর ওই যে মাঝখানে 3, 4, 5 যে গ্রেডগুলা দেখা গেছে একটা শ্রমিক নতুন আসছে, তার বেতনও যা হয়ে গেছে, যে 5 বছর কাজ করছে সেটাই, ক্ষোভটা তো ওইখানেই আসছে। এখন ওইগুলা বললো যে পর্যায়ক্রমে অ্যাডজাস্ট করা হবে, তো সেটা হোক, কিন্তু বিষয় হলো যে সমাধানটা আমাদের তড়িৎ ঘড়িৎ করতে হবে, এবং এইটা আমাদের শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষ এবং সরকার যেটুকু কমিটিতে যারা আছে, এইটা সার্বিক জিনিস যে জায়গাটায় গেলে সুস্থ একটা ভালো জায়গা আসবে এটা সবারই বিবেচনা করতে হবে। আর যেটা হয়েছে যে শ্রমিক ভাই বোনদের কাছে অনুরোধ যে আপনারা এই ভাঙচুর করবেন না নিজেদের কারখানা, কারণ এইটা আপনাদের সমাধান না। এটা করলে রাষ্ট্র আপনাদের বিরুদ্ধে আইন হাতে নিয়ে নিবে এবং আপনাদের বিরুদ্ধে সমস্যা হবে। কারণ আপনাদের সমস্যা হলে আপনাদের পরিবার সবাই বিপদে পড়বে, কারণ আপনি আপনার গায়ে কখনোই আগুন দিতে পারেন না। এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের সমস্যা থাকলে লিখিত দেন, গভর্নমেন্ট হটলাইন করছে ওইটাতে আসেন, যেই ফ্যাক্টরির মালিক আছে তার সাথে কথা বলেন, আমাদের সাথে যোগাযোগ করেন, কিন্তু রাস্তায় নেমেই ঝামেলা করে সাধারণ মানুষের বিপদের যেটা হচ্ছে এইটা থেকে বেরিয়ে আসেন। এটা আমাদের ভাই বোনদের কাছে আমাদের অনুরোধ। আমি একটা ছোট্ট পয়েন্ট আসলে একটু আগে নাসির ভাই বলেছিলেন, নাজমাও আসলে বিষয়টি রেখাপাত করলো। আসলে ভালো হতো কারখানা পর্যায়ে যদি আলাপ আলোচনা করে শ্রমিক মালিক আলাপ আলোচনা করে যদি সমাধান করতে পারতো, কিন্তু আমাদের আসলে উদাহরণ এরকম নেই, মানে এরকম ভাবে যে আমরা কাজ করতে পারি এরকম উদাহরণ কিন্তু আমাদের নেই। সে কারণেই কিন্তু এখন প্রয়োজন পড়েছে জাতীয় পর্যায়ে বসে আবার একটা ফিক্স করে দেয়া। নতুবা কিন্তু কারখানা টু কারখানা যদি ফিক্সেশনের আলাপগুলো কিন্তু ভিতরেই হতে পারে, কিন্তু সেই ধরনের কিন্তু সেইটির মতো পরিস্থিতি আমাদের নেই। ফলে শ্রমিকরাও সেই জন্য আসলে পরিস্থিতি নেই কেন, মানে এটা কি সদিচ্ছার অভাব না, এটা আসলে এই কালচারটি গড়ে ওঠেনি আমাদের। এবং একটু আগে যেমন নাসির ভাই বলছেন যে শুধু গ্রেড 7 দিয়ে বাকিগুলো ওপেন করে দেবেন, সেটাও কিন্তু আমার মনে হয় না যে এখন বাস্তবানুগ একটা সাজেশন বা ওরকম একটা পর্যায়ে আমরা পৌঁছেছি। সুতরাং আমাদের হয়তো আরো কিছুটা উচিত হবে এই জিনিসগুলো ফিক্সেশনের বিষয়টাও আমার মনে হয় যে সুস্পষ্টভাবে এখন যখন আলোচনা হচ্ছে তখন এই আলোচনাটি যাতে এখানে যুক্ত করা হয়। কিন্তু আমরা বা মালিক পক্ষ বলছিলাম যে আমাদের এই 7 গ্রেডটারই দরকার নাই, কারণ ওইটা হইলেই কি লো ওয়েজটা চলে আসে, একটা অপারেটর নেগোসিয়েশন করে তার মজুরিটা আসবে, এখানে একটা কাঠামো দিয়ে দিবে। এইটা একটা জায়গা, নাসির ভাই যেটা বলছেন আমি অবশ্যই আপনার সাথে একমত। আর সারা পৃথিবী গুড প্র্যাকটিস মডেল সবকিছু শিখতে আসে আমাদের কাছে,
আমরাও শিখাই, আপনারাও শিখান গভর্নমেন্টরা, এইগুলা সবকিছুই কিন্তু আমাদের বিভিন্ন দুর্ঘটনা, বিভিন্ন কিছুর কারণেও কিন্তু হয়েছে। তো এখন যেটা হয়েছে সবচাইতে আমাদের দেশের সোশ্যাল ডায়ালগও কিন্তু অনেক জায়গায় অনেক ভালো আছে নাসির ভাই। আপনারা বিজিএমইও দেখেন বাংলাদেশে যে কারখানাগুলোতে ইউনিয়ন আছে, বি আছে, তারা কিভাবে নেগোসিয়েট আবার কিভাবে করছে। আমার মনে হয় কারখানা পর্যায়ে যদি সোশ্যাল ডায়ালগের জায়গা, সামাজিক সংলাপ এবং ইউনিয়ন করার জায়গা থাকে, তখন কিন্তু আপনি আপনার সেই নেতৃত্ব যে দিচ্ছে তাকে অ্যাকাউন্টেবল করতে পারেন, তার দায়বদ্ধতা জবাবদিহিতার জায়গাটা আসতে পারে। আজকে এখানে আমরা কিভাবে বলবো যে এখানে আমরা 10%-এর নিচে 10%-এর নিচে আমরা সংগঠিত, যেখানে মোর দ্যান 90% অসংগঠিত, এখানে আমরা লিডারশিপটা কোথায় কাকে ম্যানেজ করব? এটা আমাদের সবসময় আপনারা বলেন যে একটা অ্যাপেক্স বডি, তাদের কথা সব মালিকরা শুনে। কারণ ভাই, যার পেটে ক্ষুধা তাকে বুঝাইতে সময় লাগে, যার পেটে ক্ষুধা নাই। আর অ্যাপেক্স বডির মানুষের লিডারশিপ আছে, তাদের সবকিছু ডিসিপ্লিন, গভর্নমেন্টও তাদের কথা অনেক ইজিতে শোনে। আমরা কতদিনে একটা মিনিস্ট্রির কাছে যেতে পারি? তো এই যে 90% মানুষ যখন সংগঠিতও না, সেই জায়গাটায় আসলে আমাদের সংগঠিত হওয়ার ওনার কথা সুযোগটা শুনতে যাবো, দিতে তাকে হবে। ডক্টর মজুমদার কিছু ছোট্ট বলতে আমার চাইছেন। কাছে মনে হয় যে একটা কারিগরি বিষয় মাথায় রাখা দরকার। যে কমিটি বসছে সাধারণত ন্যূনতম মজুরি সংক্রান্ত যেগুলো আলোচনা মজুরি বোর্ডের মাধ্যমে হওয়ার কথা, কিন্তু এখন যে কমিটি কাজ করছে এটি তো আসলে মজুরি বোর্ডের বাইরে কাজটাই হচ্ছে। একসাথে তা আমরা সবাই যেটা মিলে। না, কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় যে পরবর্তীতে একটা জটিলতা সৃষ্টি হলেও হতে পারে। উচিত হবে এই আলোচনাগুলো এই পর্যায়ে কমিটি যদি করে কোনো সিদ্ধান্ত আসে, কিন্তু প্রক্রিয়াগতভাবে এই বিষয়গুলো যাতে ন্যূনতম মজুরি বোর্ডের মাধ্যমে যাতে সরকারের কাছে যায়। নিশ্চয়ইভাবে যাবে। মিস্টার নাসির, এই নাজমা একটা পয়েন্ট উত্থাপন করেছে। অ্যাকচুয়ালি আমাদের ট্রেড ইউনিয়ন নিয়ে আমাদের অভিজ্ঞতা সুখকর না। আমরা যেটা দেখেছি, রানা প্লাজার পূর্বে যে ট্রেড ইউনিয়ন ছিল, পরবর্তীতে যেসব ট্রেড ইউনিয়ন হয়েছে যেসব ফ্যাক্টরিতে, এর মধ্যে 50% ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এখনো যেখানে ট্রেড ইউনিয়ন আছে, আনফেয়ার ট্রেড ইউনিয়নের কারণে তারা দুঃখে দুঃখে মরছে। আমার মনে হয় না। অনেকগুলো ফ্যাক্টরি দুঃখে দুঃখে মরছে। আমাদের কাছে উদাহরণ আছে তাহলে এরকম। আসেন আমরা গভর্নমেন্টের লিস্টে দেখি লিস্টে- কোনটা কি কারণে হ্যাঁ, বন্ধ আমরা হয়েছে। দেখতে পারবো, Please, অসুবিধা নেই। হ্যাঁ। এই জায়গাটায় আপনার হেলদি ট্রেড ইউনিয়নের খুব বেশি প্রয়োজন আছে বলে আমরা মনে করি। আমরা যদি নাজমাদের মতো না, ট্রেড শ্রমিক থেকে হেলদি হতে হবে, উঠে আসি, আনহেলদি ট্রেড ইউনিয়ন তো কেউ চায় না, চায় না, কিন্তু বাট ট্রেড উঠে ইউনিয়ন আসি। থাকা দরকার। ট্রেড বার্গেনিং থাকা দরকার। এখানে যে বিষয়টা আছে কালেকটিভ বার্গেনিং, অ্যাসোসিয়েশন, ফ্রিডম অ্যাসোসিয়েশন, এটার জন্য চাই আমরা সবাই। কিন্তু এই ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়া এটা তো সলিউশন হতে পারে না। আমরা চাই হেলদি ট্রেড ইউনিয়ন উঠে আসুক, আমাদের এই ইন্ডাস্ট্রি যেন পাটের মতো কোনো সমস্যায় না পড়ে। আমাদের বার্গেনিং থাকবে, এখানে আলাপ আলোচনা হবে, সেখান থেকে সমাধান বের হয়ে আসবে। সেই ধরনের ট্রেড ইউনিয়ন আমরা আশা করি। দেখুন, মানে এই যে একটু আগে ট্রেড ইউনিয়নের কথা বললো, কারখানা পর্যায়ে কিন্তু এখন ওয়ার্কার পার্টিসিপেশন কমিটি রয়েছে। কিন্তু এই যে এখন যে সমস্যাগুলো হচ্ছে সেখানে কিন্তু আপনি ডব্লিউপিসি কোনো রোল দেখতে পাচ্ছেন না। তার কারণটা হলো দুর্বলতাটা ওখানেই, যে যেগুলো আছে সেগুলো আসলে সেভাবে কাজ করছে না। না, আছে, অনেক জায়গায় কাজ করছে, মানে কিন্তু অনেক ফ্যাক্টরি ভিতরে ডব্লিউপিসি কাজ করাচ্ছে, তারা কথা বলতেছে, বাইরে থেকে গিয়ে ওই ফ্যাক্টরিকে আক্রমণ করছে। এরকম আমরা পাচ্ছি, কিন্তু সামগ্রিকভাবে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না যে তাদের একটা সামগ্রিক রোল। নাই, আমরা সামগ্রিক নাই, কিন্তু আমরা যে ইনফরমেশনটা পাচ্ছি, ডব্লিউপিসি আছে, ওরা চেষ্টা করছে ফ্যাক্টরি ওয়ার্কারদের বুঝিয়ে কাজ করার জন্য, কিন্তু বাইরে থেকে গিয়ে গেট ভেঙে ঢুইকা ওইখানে ভাঙচুর করছে। কিন্তু ফ্যাক্টরি যতক্ষণ পর্যন্ত না আসলে আমরা কারখানা পর্যায়ে শ্রমিকদেরকে তাদের স্বাধীনভাবে তাদের কাজের সুযোগ না করে দিব, ততক্ষণ কথা বলার সুযোগ না করে দিব, ততক্ষণ পর্যন্ত এই চ্যালেঞ্জটা থেকেই যাবে। এই যে এত বড় একটা সমস্যা হচ্ছে, দেখুন আপনারা তাদেরকে কিন্তু বোঝাতে পারছে না। জাতীয় পর্যায়ে হয়তো নেতৃবৃন্দের সাথে কথা বলছে শ্রমিক নেতৃবৃন্দ, কিন্তু তাদের মেসেজ কিন্তু শ্রমিকদের কাছে পৌঁছাচ্ছে না। বা এই নেতৃত্বের সঙ্গে শ্রমিকদের একটা দূরত্ব আছে, সেটাও হতে পারে, জানি না। তো ফলে সেটা কোনো বিষয় থাকতে পারে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে স্থানীয় পর্যায়ে কারখানা পর্যায়ে যে শ্রমিকদের যে ভয়েসটি এবং তাদের বিষয়গুলো যে তাদের পর্যায়ে সমাধানের যে পরিবেশটি, সেটি কিন্তু আনাটি খুবই জরুরি। এবং সে কারণেই আমরা বলবো যে পার্টিসিপেশন কমিটিগুলোকে যত ইফেক্টিভ করবেন, এখানে তাদেরকে কাজ করার যত সুযোগ করে দেবেন, তাদের সমস্যাগুলো, দাবি দাওয়াগুলো যত কারখানা পর্যায়ে উদ্যোক্তারা মানার চেষ্টা করবেন, তত আসলে হেলদি একটা পরিবেশ তৈরি হবে। এবং সেখান থেকে এবং দীর্ঘমেয়াদে আপনাদের যে একটা চ্যালেঞ্জ মনে করেন যে ট্রেড ইউনিয়নের যে ভয়টি আপনারা পান, এই ডাব্লিউপিসির এই শ্রমিক নেতৃবৃন্দ কিন্তু দীর্ঘমেয়াদে কিন্তু তারাও কিন্তু ট্রেড ইউনিয়নে জয়েন করতে পারে। সেই সুযোগটি কিন্তু আপনাকে করে দিতে হবে।
কিন্তু সেই পরিবেশটা যদি না সুযোগটা করে দেন, তাদেরকে যদি বড় হতে না দেন, তাহলে তারা কিভাবে ওখানে যাবে? এবং তারা যদি ওখানে যায় তাহলে কিন্তু আপনাদের যে ভীতিটি সেটা কিন্তু অনেক কমে আসবে। সুতরাং সেই জায়গাটি করে দেওয়ার জন্যই কিন্তু ডাব্লিউপিসি গুলোকে ইফেক্টিভ করা, আমি তো বললাম, সেই জায়গাটি হচ্ছে না। আমাদের অভিজ্ঞতা সুখকর না। আমি কিন্তু ডাব্লিউপিসির কথা বলি। আমি না ডাব্লিউপিসি কিন্তু না, WPC ভাই আমি আপনারা ট্রেনিং এর কথা বলছি। ডাব্লিউপিসি সব না সিদ্ধান্ত উনি নিতে পারবেন না। মিস্টার নাসির বলছেন যে ডাব্লিউপিসি থাকবার পরে তারা হয়তো প্রপারলি কাজই করছে ভালোভাবে মালিকদের সঙ্গে, কিন্তু বাইরে থেকে কি আক্রমণ? আমরা কেবলই একটি বড় গবেষণা শেষ করেছি। আমরা গবেষণা থেকে যেটা দেখতে পাচ্ছি যে মাত্র 3% কারখানায় ট্রেড ইউনিয়ন রয়েছে। 97% কারখানা, যেটা একটু আগে বললো, কোনো নেই ট্রেড ইউনিয়ন। সুতরাং আসলে ট্রেড ইউনিয়নের বড়, কিন্তু ইতিবাচক দিক হচ্ছে যে প্রায় 72% কারখানায় এই ডাব্লিউপিসি গুলো কি ট্রেড ইউনিয়ন হিসেবে নেই? না। না, সেটা তো ট্রেড ইউনিয়ন না। প্রায় 72% কারখানায় ইলেক্টেড ডাব্লিউপিসি আছে। সেটা কিন্তু খুবই একটা বড় প্রোগ্রেস। আগে কিন্তু ইলেকশন হতো না, এখন ইলেকশন দিয়ে ডাব্লিউপিসি। কিন্তু সমস্যা হচ্ছে এই কমিটিগুলো যে বসে, তারা মাসে মাসে 2 মাস পর পর বসে, আলাপ আলোচনা করে, কিন্তু আলাপ আলোচনার ভিতরেই থেকে যাচ্ছে। তারা যে একটা সিদ্ধান্ত নেবে, সেটা যে মালিক পক্ষ থেকে সেটা আদায় করবে, বা তাদের আলাপ আলোচনাগুলো যে বড় বড় বিষয় নিয়ে হবে, সেই সুযোগ কিন্তু তারা পায় না। না, তারা তো শুনেন, ইউনিয়নের অল্টারনেট কিন্তু পার্টিসিপেশন কমিটি আমি না। বলিনি, কিন্তু আমি বলেছি যে কিছুটা এখান থেকে flat- না, সেটা আমি অগ্রগতি, স্বীকার এটা একটা নিঃসন্দেহে একটা অগ্রগতি, যেখানে কিছুই ছিল না। না, আপনি যেটা বলতেছেন মজ্জেম ভাই, আমরাও যেই ফ্যাক্টরিগুলোতে ইউনিয়ন করছি, একটা সময় পার্টিসিপেশন কমিটি তাদেরকেই কিন্তু এস্টাবলিশ করে এখন কারখানা পর্যায়ে ইউনিয়ন করছি, এবং অনেক জায়গায় ঝামেলা হওয়ার পর কিন্তু ইউনিয়ন সমস্যাগুলোকে সমাধান করতেছে। তা আমাদের কথা হলো, নাসির ভাই আপনার সাথে স্বাধীনভাবে কথা বলতেছি, ভালো বলতেছি, রাগ করতেছি, সবই হচ্ছে। ফ্যাক্টরিতে যদি মালিক আর শ্রমিকের সাথে একসাথে বসতে পারে, এইটা আপনাদের ফ্যাক্টরিতে যদি কতগুলা ফ্যাক্টরি ধ্বংসাত্মক কাজ করছে, কতটুকুই করছে, এই ধরনের কিন্তু কোনো বিষয় নাই। আমরা দেখছি যে ফ্যাক্টরি অনেক ইউনিয়ন হওয়ার পর বায়াররা শেয়ার বিল্ডিংয়ে কাজ দেয় নাই, অ্যাকর্ড অ্যালায়েন্স মেনে নেয় নাই, তারপরে অনেক ধরনের কমপ্লায়েন্স মেনটেন করতে পারে নাই বলেও কিন্তু ইউনিয়ন ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আবার কিছু যে আনরেস্টের জন্য হয়েছে স্বীকার করব, কিন্তু সংখ্যা কিন্তু খুব বেশি না। তো এই জন্য কিন্তু যারা ইউনিয়ন করতেছে বা ভালোভাবে পরিচালনা করতেছে, তাদেরকেও কিন্তু সুযোগ দেওয়া উচিত। সবাইকে ঢালাওভাবে বলা যাবে না, এটাও কিন্তু আপনারা, আমি বলছি যে অনেক ফ্যাক্টরির মালিকরা 1 তারিখেও বেতন দিয়ে দিছে, কিন্তু 7 তারিখে তার ফ্যাক্টরির পিছন দিয়ে তার ওয়ার্কারে তারা ফ্যাক্টরি রক্ষা করতে গিয়েও কিন্তু মাই খাইছে। তো সমস্যা হয়েছে যে আমাদের শ্রমিকের মধ্যেও ভালো আছে, আছে, নেতৃত্বের মধ্যেও কোয়ালিটির গাপলা থাকতে পারে, কিন্তু তারপর আমরা ওই জায়গাটা একটু চেষ্টা করে দেখি না কেন? আমরা আসলে কেউ চাই না যে ইতিহাসে কি হয়েছে ইউনিয়নে সেটা না। আমরা যেহেতু সভ্য জাতি হিসাবে একটা জায়গায় আসতে পারছি, আমরা বোধহয় মালিক শ্রমিক একসাথে কথা বললেও কিন্তু সভ্য হতে পারবো আপনার কাছ থেকে মনে শুনতে হয়। চাইবো, মানে এই যে কমিটি হচ্ছে, সরকারের সঙ্গে আলোচনা হচ্ছে, এখানে হচ্ছে, ওটা হচ্ছে, এই সব বাদে আপনাদের নিজেদের রিয়ালাইজেশন কি, মানে আমি বলছি মালিকরা বা বিজেএমই, যে আপনারা আসলে সমাধানটা কিভাবে চাইছেন এবং আশা করছেন কিভাবে করতে হবে? আমাদের যে রিয়েলাইজেশন, যেটা মেইনলি ওয়ার্কাররা যেই 2-3টা গ্রেড নিয়ে কথা বলছে, সেসব জায়গায় যদি প্রপারলি অ্যাড্রেস করা হয়, আমার যেটা মনে হয় আর কি, আমার পার্সোনালি, সেখান থেকে এই সমস্যা অনেকাংশেই সমাধান হতে পারে। কিন্তু এই শিল্পটা জিও পলিটিক্স এবং লোকাল পলিটিক্স দ্বারা সবসময় শিকার হয়েছে, অলওয়েজ। ওনারা স্বীকার করুক বা না করুক, যে কোনোভাবে ডিসেম্বর মাসে কোনো বেতন পেমেন্ট করা হয় নাই, তারা জানেও না কত টাকা কি হয়েছে। তখনই কিন্তু আপনার বিফোর ইলেকশন ভাঙচুর করা হয়েছে, তখন ফ্যাক্টরিতে কর্মবিরত করা হয়েছে। এই কাজগুলো কিন্তু শুরু হয়েছে তখন থেকে। ইলেকশন পরবর্তী সময়েও তাদেরকে গুজব ছড়ানো হয়েছে ইলেকশনের আগে। তো এই জায়গাটায় যদি আমরা সবাই যাতে, আমি কিন্তু ওই যে আনফেয়ার লেবার প্র্যাকটিসের কথা বলেছি। ভালো মানুষ আছে না এখানে, নাজমার মতো শ্রমিক নেতাও তো আছে, আরো ভালো শ্রমিক নেতাও আছে, কিন্তু আনফেয়ার ট্রেড ইউনিয়নের কারণে এখন অনেকগুলো ফ্যাক্টরি সাফার করছে। সেই কথাটাই আমি বলছি। আমাদের কথা হলো, যদি কোনো জায়গায় আমাদের আজকের ইন্ডাস্ট্রিটা যে জায়গায় আসছে, আমাদের শ্রমিক ভাই বোনদের অনেক অনেক বেশি অবদান এখানে, এবং এই আপনাদের এন্টারপ্রেনিয়র যারা শুরু করেছে, অনেকে হারিয়ে গেছে,
ট্রেডে টিকতেও পারে নাই। আবার সরকারের সহায়তা, তিনটার সমন্বয়ে আজকে আমাদের সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টিং কান্ট্রি, সেটা তো আমরা স্বীকার করি সবসময়। আমরা শ্রমিকদের ওয়েলবিং এর জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। 0.03% আমরা সেন্ট্রাল ফান্ডে দিয়ে শ্রমিকদের সন্তানরা, শ্রমিকদের চিকিৎসার এই ব্যবস্থা, ওই কমিটিতে নাজমাও আছে, ওইখানে 80 কোটি টাকার মতো সহযোগিতা, ওখান থেকে চেষ্টা করা হচ্ছে। আমরা বিজেপি থেকে, সরকারের থেকে, শ্রমিক নেতৃবৃন্দ সবাই তো চেষ্টা করছি ইন্ডাস্ট্রিটা যেন এগিয়ে যায়, শিল্পটা এগিয়ে যায়। আমাদের তো আর বড় কোনো শিল্প নাই, এটাকে আমরা লালন করতে হবে, ধারণ করতে হবে, সবকিছু করে। আমাদের সমস্যা থাকতে পারে, আমরা এন্ড অফ দ্য ডে যদি আমরা মিলে, সবাই মিলে এটাকে একটু নার্সিং করি, সমস্যাটার সমাধান করি, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটুকু অচিরেই সমাধান করা সম্ভব। নাসির ভাইয়ের সাথে আরেকটু অ্যাড করতে চাচ্ছি, যেটা যে আসলে আমরা সারা এখন পৃথিবীতে, ইউরোপে বিশেষ করে, আমেরিকা থেকে যাব না, তারা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রিলেশনটা এবং সোশ্যাল ডায়ালগটাকে এত ভালোভাবে নিছে। সুইডেনে 76% ইউনিয়নের সদস্য তাদের, সারা পৃথিবীতে, সারা দেশে। আপনি ওই দিকের যত স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলেন, জার্মানিতে বলেন, আমরা অনেক সভ্য জিনিস দেখছি, কিন্তু আমাদের শ্রমিক আন্দোলনে অনেকগুলা গলদ আছে। আমরা কেউ নাসির ভাইয়ের সাথে কথা বলে সমস্যার সমাধান করতে চাই, কেউ আমরা বিশ্বাস করি যে রাজপথে দাঁড়িয়ে সমাধান করতে হবে। এই যে গতানুগতিক সেই চিন্তাধারা থেকে যদি আমরাও না বেরিয়ে আসি, এবং এখানে মালিকরাও কিছু আছে সেই আগে থেকে কিরকম আছে, এই জায়গাগুলো আপনার থেকে এক্সপেরিয়েন্স কি বলে একজন শ্রমিক নেত্রী হিসেবে, যে আলাপ আলোচনা করে সমস্যার সমাধান কোনো কিছু তো আলাপ আলোচনা ছাড়া সমাধান সম্ভব হয় না? না, আমি বলছি না, কিন্তু হবে না তো। এই যে ভাঙতেছে, চুরতেছে, বা যারা করতেছে, মানে আমি বলছি যে আপনারা যখন মালিকদের সাথে আলাপ আলোচনা করেন, তাতে সারাটা কি রকম পান? মানে সন্তোষজনক সবসময় সারা পান কিনা? ওই ডিপেন্ড করে মালিকের অবস্থানটা কিরকম, কে কিরকম ভাবে চায়। ভালো আছে অনেকে, আবার অনেকে কি করতে চায় না, কিন্তু মোটিভেশন, তাদেরকে অ্যাওয়ারনেস, মিড লেভেল ম্যানেজমেন্ট, এদেরকে কিন্তু প্রশিক্ষিত করলে তখন কিন্তু রেজাল্টটা ভালো আসে। আপনারাও একসময় দেখেন যে ফ্যাক্টরিগুলোতে ইউনিয়ন আছে, মালিকরা কিভাবে অ্যাকসেপ্ট করছে, ফ্যাক্টরিগুলো কিভাবে কাজ করতেছে। আমাদের এখন শুধু এই মানে ঝামেলা, সমস্যা এইটা না, আমাদের ভালো ইউনিয়নের ব্র্যান্ডিংও করতে হবে। এটা মালিক পক্ষেরও দায়িত্ব, আমাদেরও দায়িত্ব। আপনারা টক শোতে গার্মেন্টসের ফ্যাক্টরির ওয়ার্কার লেভেল এবং ম্যানেজমেন্টের নিয়ে এসে কথা বলে দেখেন না যে তারা কিভাবে কাজ করতেছে, সেগুলো শিক্ষণীয় আছে। ডক্টর মোয়াজ্জেম, আমার কাছে মনে হয় যে মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে নাসির ভাই যে আর্টসটা করছেন, সকলের কাছে যে রিকোয়েস্টটা করছেন, ইমেজের যাতে কোনো সংকট না হয়, আমার ধারণা আমরা কেউই চাই না, সেটা আমরা চাই না। কিন্তু আবার একই সাথে এটাও মনে রাখা দরকার যে ইমেজের সংকট হবে না যদি আসলে সমস্যাটার একটা গ্রহণযোগ্য ইতিবাচক সমাধান হয়। যেহেতু সমস্যাটা চিহ্নিত, সকলে আলাপ আলোচনা করছেন, এখন কিন্তু সর্বশেষ যে স্টেপটি, সেটি হচ্ছে একটি গ্রহণযোগ্য সমাধান যেন তৈরি হয়। আবার যেন যেনতনভাবে যাতে আবার মিলিয়ে না দেওয়ার চেষ্টা হয়, তাহলে দেখা যায় আবার পুনরায় সেখান থেকে নতুন করে সমস্যা হতে পারে। ফলে আমরা চাইবো যে না, বাট এর কি একটা দীর্ঘমেয়াদে না হলেও একটা মধ্যমেয়াদে কোনো সমাধান আছে কিনা? আমি যে কিছুদিন পর পর এই যে আনরেস্টটা হচ্ছে, মানে উনি যেমনটা বলছেন যে ভেতর থেকে বাইরে থেকে অনেকের জিও পলিটিক্সের ব্যাপার আছে, নানান স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, এর বাইরে আসলে মানে সবকিছুর বাইরে গিয়ে একটা মধ্যমেয়াদে বা লম্বা সময়ের জন্য একটা সমাধান আছে কিনা, আসলে যাতে মালিক পক্ষ ঠিকঠাক থাকে, শ্রমিকরাও সন্তুষ্ট থাকে, ইন্ডাস্ট্রিটাও ভালোভাবে থাকে, ইমেজেরও ক্ষতি না হয়? যেটা হতে পারতো, যেটা আসলে কখনো উদ্যোগটা সেভাবে যায়নি, সেটা হলো যে মজুরি কাঠামো কিভাবে নির্ধারিত হবে সেটি নিয়ে আসলে সুস্পষ্টভাবে কোনো কাঠামো নেই। ফলে সবসময় যেটা হয় যে আলাপ আলোচনাগুলো এক ধরনের কিছু টার্গেট বলা আছে, কিছু ভেগ কিছু বিষয় বলা আছে, কিন্তু কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা নেই, কিভাবে এটা নির্ধারিত হবে সেগুলো বলা নেই। সেই জন্য একটা সমস্যা হয়। আর একটি যেটি প্রায়শই শ্রমিক পক্ষ থেকে যে অভিযোগটি আসে, শ্রমিক পক্ষের প্রতিনিধিত্বশীল হিসেবে যিনি উপস্থিত থাকেন, তিনি আসলে সকলের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে কতটা তাদের মতামতগুলো সামনে নিয়ে আসেন, এই চ্যালেঞ্জটিও থেকে যায়। এবং আসলে ত্রিপক্ষীয়, যদিও আমরা বলি যে ত্রিপক্ষীয় ডায়ালগ আসলে মজুরি বোর্ডে, আসলে ত্রিপক্ষীয় ডায়ালগ শেষ পর্যন্ত থাকে না। এবং আরো যেটা হয় যে এক ধরনের রাজনৈতিক সিদ্ধান্তের জন্য উপরে যেতেই হয়। ফলে এই সমস্ত কারণে এক ধরনের দুর্বল নেগোসিয়েশন, দুর্বল একটা কাঠামোর ভিতরে প্রতিবারই মজুরি নির্ধারিত হচ্ছে এবং এই সমস্ত সমস্যাগুলো জিয়ে থাকছে। এখান থেকে আমাদের উত্তরণ করতে হলে একেবারে সুস্পষ্টভাবে একটা কাঠামোর ভিতরে মজুরি, শ্রমিকদের জন্য অন্যান্য সুবিধাদি, এবং এটাও ঠিক সবকিছু কিন্তু মজুরির ভিতরে চাওয়া উচিত না, মজুরির বাইরে অন্যান্য শ্রমিকদের অন্যান্য সুবিধাদিগুলো নিয়েও যাতে আলাপ আলোচনা হয়। সিপিডির রিসেন্ট যে ডায়ালগটা এর আগে যখন এসেছিলাম তখন ওইগুলো নিয়েও আমরা বলেছিলাম। সুতরাং আমাদের আসলে মজুরি বহির্ভূত অন্যান্য বিষয়গুলো নিয়ে সুনির্দিষ্ট একটা কাঠামোর আলোকে যদি এই সমস্ত জিনিসগুলো এগোয়, এবং ত্রিপক্ষীয় যখন আমরা বলি
আদতি যেন প্রতিনিধিত্বশীল ত্রিপক্ষীয় নেগোসিয়েশন গুলো হয়, তাহলে সেখান থেকে গ্রহণযোগ্য যে সমাধান আসবে শ্রমিকরাও সেটা গ্রহণ করবেন। মিস্টার নাসির কিছু যোগ করবেন? আমি শেষ যোগ করব। করতে চাই, এটা মোয়াজ্জেম ভাইরা শুধু 42টা ফরমাল সেক্টর আছে এবং সবাই কিন্তু ওই আরএমজি নিয়ে কথা বলে, এর বাইরে যে অন্য সেক্টরগুলো অন্য সেক্টরগুলো সবাই বলে যে আরএমজি সেক্টরই সবচেয়ে সুবিধাভোগী সেক্টর। এটা বলেন, বলে, আপনি জানেন। আমি তো আপনার বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্কদের মধ্যে একজন, আমি প্রশ্ন করলাম, তো আপনাকেও করলাম, ওনাকেও করলাম, কি কি আপনার সুবিধা আছে আমাকে দেন, আমি ডিবেট করতে রাজি আছি। আমার হাতে সময় নেই, 30 সেকেন্ড। আমি একটু শেষ করি। গত মজুরি ঘোষণার পরে ওনারা 3টি সুবিধা পেয়েছে। টেক্সটাইলে একটি হলো আপনার 7,000 টাকার ন্যূনতম মজুরি করা হয়েছে, কিন্তু ওনারা একটা কথাও কেউ বলবেন না, সেটা টেক্সটাইলে 7,000 টাকা করা হয়েছে। বলতেছি এখন আস্তে আস্তে। না, কেউ বলবে না, বলতেছি। বলবে কোথায়? একটাই, সেটা হলো এই যে গার্মেন্টসকে বলতে হবে। ওই যে উনি তো বললেন যে গত মজুরি কাঠামোর গত মজুরি ঘোষণার পরে ওনাদেরকে 3টি সুনির্দিষ্ট সুবিধা দেওয়া হয়েছে। বলেন কি? একটি হলো ওই যে যেটাকে আমরা বলি যে কর্পোরেট কর হার, এটি কমানো হয়েছে। দ্বিতীয়ত, এবং এর ফলে ওনাদের একটা উল্লেখযোগ্য পরিমাণ মুনাফা লাভ হয়েছে এবং সেটা কাজে দেবে, শ্রমিকদের মজুরির জন্য এটা কাজে দেবে। এটা আমি করছি না, আপনি এগুলোকে অন্যভাবে নিয়েন না, কারণ এই সুবিধাগুলো দরকার আছে, সেটা নিয়েছেন। কিন্তু যে নেননি সেইটি বলছিলেন, তো আমি বললাম যে গত মজুরির পর থেকে 3টি সুবিধা নিয়েছে। একটি হলো এটা বাজেটে করা হয়েছে, কর্পোরেট, না না বাজেটে, এটা বাজেটে আসছে, কর্পোরেটটা আসছে বাজেটে 0 পয়েন্ট, না না সেটিকেও কমানো সোর্স হয়েছে। যেটা, সেটা 0.60 থেকে আমরা এই বিতর্কে না যাই, আমরা আপনারা সুবিধা নেন, এবং সবাই সুবিধা পাক, দেশ হ্যাঁ, সুবিধা পাক, আমরা এখন সেটি সবাই চাই। যেটা হলো দর্শক, যে আমাদের রিকোয়েস্ট শ্রমিক ভাই বোনদের কাছে, নাসির ভাই, যে আমাদের শ্রমিক ভাই বোনরা আপনাদের কাছে অনুরোধ, আপনারা সুস্থ রাজনীতি করেন, ফ্যাক্টরিতে ফিরে যান, আপনাদের বেতন ঠিক না থাকলে আপনারা লিখিত দেন, কিন্তু এই জ্বালা পোড়া ভাঙচুরের মধ্যে যেন না, আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। আপনাদের কাছে অনুরোধ করতেছি ভাই বোন সবাইকে। অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা তৃতীয়মত সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকি ইমেল এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য, তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য, অনুষ্ঠান সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com এবং ফেসবুক, গুগল প্লাস, টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রা যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে iOS ডিভাইস থাকলে অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। মিসনাজ আক্তার, ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং মিস্টার মোহাম্মদ নাসির, অসংখ্য ধন্যবাদ আপনাদের এই আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক খাতের অবদান অনস্বীকার্য। এই খাতটি টিকে থাকুক, এই খাতটি বাংলাদেশের ভাবমূর্তি, এই খাতের ভাবমূর্তিও টিকে থাকুক, সেটিও এই শিল্পের জন্য জরুরি এবং বাংলাদেশের অর্থনীতির জন্য জরুরি। মালিকও লাগবে, শ্রমিকও লাগবে এবং মালিক শ্রমিক ছাড়া আসলে শিল্প হয় না। আমরা চাইব যে শ্রমিকদের স্বার্থ মালিকরা দেখবেন, শ্রমিকরাও ইন্ডাস্ট্রি যেন বা ফ্যাক্টরি যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকটিকেও তাদের নজর রাখতে হবে, শিল্পটি যেন ধ্বংস না হয়ে যায়। আর ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম যে সমাধানের কথা বলছেন, যে এটা সামগ্রিকভাবে এই সমাধানের দিকে নজর দিতে হবে এবং এটি দীর্ঘমেয়াদী, এবং তিনি সেটি মনেও করেন যে আসলে সেভাবে সমাধানটা, এবং শুধুমাত্র ত্রিপক্ষীয় বলে যেই কাঠামোর মধ্যে সমাধান খোঁজা হয়, এই ন্যূনতম কাঠামোর মধ্যে আসলে এই সমস্যার সমাধান নেই। যারা স্টেক হোল্ডার আছেন আরও বিস্তৃত পরিসরে এই বিষয় নিয়ে আলোচনা করে সমাধানের পথটা আসলে খুঁজতে হবে এবং সকলের স্বার্থই রক্ষা করতে হবে। তবে শ্রমিকদের স্বার্থ, যেহেতু তাদের ভয়েসটা সেভাবে আসার সুযোগ নেই, সেদিকটা থেকে নজরটা অনেকে বেশি দিতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।